দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন এরই মধ্যে যে আমরা প্রতিদিনই এই সময়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করি এবং আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন বিশ্লেষণ করেন, একই সঙ্গে তাগিদ দেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন, প্রত্যাশার কথা জানান। আজ আমাদের সঙ্গে 3 জন গুরুত্বপূর্ণ অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন আমিনুল ইসলাম আমিন, উপপ্রচার সম্পাদক আওয়ামী লীগ, আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। একই সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শরীফুজ্জামান শরীফ, সিপিবি নেতা। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা রেখেছি রাজনীতির গোটা চিত্র। আপনারা জানেন যে প্রতিদিনই আমরা বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির নেতাদের বক্তব্য শুনছি বিভিন্ন ফোরামে, বিভিন্ন আলোচনায়, ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠান হয়। সেসব জায়গা থেকে মূলত এসব বক্তব্য থেকে কী ধরনের বার্তা আসছে, রাজনীতির কী ধরনের বার্তা আমরা পাচ্ছি, একই সঙ্গে সাম্প্রতিক সময়ে যে আপনার সহিংসতা হয়ে গেল সেই সহিংসতার পক্ষে বিপক্ষে কী ধরনের বক্তব্য আসলে, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে, সে বিষয়ে আমরা আলোচনা রাখতে চাই। শুরু করতে চাই আমিনুল ইসলাম আমিন আপনাকে দিয়ে। আমিনুল ইসলাম আমিন, একটা বিষয় যদি একটু প্রসঙ্গটা এভাবে আনি, আমরা প্রতিদিনই তো বক্তব্য শুনছি আওয়ামী লীগ বিএনপির নেতাদের। সেই জায়গায় আমরা যেটা লক্ষ্য করি যে আওয়ামী লীগ নেতারা যখন কথা বলছেন তখন দেখা গেল যে একটা বড় অংশ জুড়ে এই বিএনপির বিষয় নিয়ে হচ্ছে। আমরা শুরু করতে, শরীফুজ্জামান শরীফ শুনতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই? আমি শুনতে পাচ্ছি। জি, শরীফুজ্জামান শরীফ, একটা বিষয় একটু নিয়ে আসতে চাই আলোচনায়, সেটি হচ্ছে যে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি উভয় পক্ষই যখনই ধরেন বক্তব্য দিচ্ছেন, বিশেষ করে প্রধান যারা আপনার কর্তা ব্যক্তি দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তারা একটা বক্তব্যের একটা বড় অংশ জুড়ে দেখা গেলো যখন বিএনপি কথা বলছে তখন বিষেধাগার করছে সরকারের, আওয়ামী লীগের। আবার আওয়ামী লীগ নেতাকর্মীরা যখন কথা বলছেন তখন বিষেধাগার হচ্ছে বিএনপির, বিরোধী পক্ষের। রাজনীতিটা আসলে কি নিয়ে হচ্ছে? এটা কি বিপক্ষ দল নিয়ে হচ্ছে? মানে মূলত জনগণ কোথায় রাজনীতিতে? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা এবং অন্য আলোচকদেরকে শুভেচ্ছা। রাজনীতি মানেই তো মানুষের অধিকার নিয়ে কথা বলা। রাজনীতি এবং রাজনীতিবিদরা সাধারণ মানুষের সাথে থাকবেন এবং সাধারণ মানুষের থেকে একটু অগ্রসরমান চিন্তার পথিকৃৎ হবেন, তারা মানুষকে পথ দেখাবেন, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনি এই যে বিষয়টি তুলে ধরেছেন, বাংলাদেশের প্রতিদিন আপনি সন্ধ্যাবেলায়, রাতের বেলায় টেলিভিশন যদি দেখেন তাহলে আমাদের রাজনীতিটা এখন বন্দী হয়ে গেছে অনেকটা মিডিয়ার মধ্যে। এর মানে এই নয় যে মানুষের সংকট নেই, মানুষের সমস্যা নেই। প্রতিনিয়ত মানুষ নানা রকমের সংকটের মুখে পড়ছে। তার জীবনযাত্রা, তার নিরাপত্তা, তার চলাফেরা, প্রত্যেকটি জায়গায়। আপনি এই ঢাকা শহরের দুঃসহ যানজট, এটি কি আমাদের রাজনীতির কোনো অংশ হতে পারে না? এটি নিয়ে আমরা কথা বলছি, আমরা এটি নিয়ে কথা বলছি। আমাদের এখানে দ্রব্যমূল্য, মানুষের করোনার কারণে আমরা জানি যে মানুষের আয় কমে গেছে, কিন্তু সেখানে দ্রব্যমূল্যর জায়গাটি আমাদের কি কখনো আলোচনায় আসে না। আমাদের এখানে যে বিপুল সংখ্যক মানুষ বেকারত্বের যন্ত্রণায় নানাভাবে পর্যুদস্ত হচ্ছে, আমাদের এখানে প্রতি বছর যে শিক্ষার্থীরা আসছে চাকরির বাজারে, তাদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না। আমাদের এখানে কৃষক উৎপাদিত ফসলের লাভজনক দাম পাচ্ছে না। আমাদের এখানে নিরাপত্তা, গতকালকে আপনি দেখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে যে ঘটনাটি ঘটেছে, এটি খুবই হৃদয় বিদারক। আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখছেন, আপনি প্রান্তিক মানুষের নানা রকমের সমস্যা দেখছেন। এই বিষয়গুলো কিন্তু রাজনীতিবিদদের মুখ থেকে যেভাবে আসা উচিত আপনি লক্ষ্য করবেন সেটি নেই। জি, আমি একটু আপনার প্রসঙ্গে আসতে চাই। আপনি তো রাজনীতি করেন, বাম রাজনীতি করেন, আপনি সিপিবি নেতা, ছাত্র নেতাও ছিলেন। আপনারা আসলে কি নিয়ে কাজ করছেন? আপনাদের তো দায়বদ্ধতার জায়গা আছে। আচ্ছা, আমরা এই জায়গাটায় আমাদের সাধ্য অনুযায়ী আমরা নিয়মিত লড়াই সংগ্রামের মধ্যে আছি। আপনি যদি মিডিয়াতে দেখেন, হয়তো এখন মিডিয়ার আকাঙ্ক্ষার জায়গাটা বেশি মেইন স্ট্রিমের পলিটিক্যাল পার্টিগুলোর থেকে। ডাকসুর সাবেক ভিপি নূর, তিনি একটি রাজনৈতিক দল করেছেন, এটি নিয়ে আমাদের মধ্যে আগ্রহটা বেশি। কিন্তু আজকে সরকার ধানের দাম ঠিক করেছে, আপনি খুব বেশি কোনো মিডিয়াতে পাবেন না যে সরকার এখন কৃষকের কাছ থেকে 28 টাকা দামে ধান কিনছে, যদিও এই ধানের উৎপাদন খরচ তার থেকে বেশি। অর্থাৎ আমাদের মানুষের জীবনের আমরা কি করছি, আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা আসলে কি করছেন। আপনারা তো রাজনীতি করছেন, আপনার দল কি করছে? এবং আমাদের দল, আমি সেই জায়গাটাই আসছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। আগামী 8 তারিখে আমরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করব।
গত পরশুদিন আমরা কর্মসূচি পালন করেছি, এবং আপনি ইন্ট্রোতে যেটি বলেছেন সারা দেশে যে সাম্প্রদায়িক সহিংসতা, তার বিরুদ্ধে আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি, ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের সাধ্য অনুযায়ী হয়তো এটি মানুষের কাঙ্ক্ষিত সেই ধরনের প্রেশার আমরা তৈরি করতে পারিনি, তবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেই জায়গাটায় চেষ্টা করছি। জি, অনেক ধন্যবাদ শরীফ। আমরা নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে চাই আমিনুল ইসলাম আমিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমিনুল ইসলাম আমিন, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আমি শুরুতে যে প্রশ্নটি করেছিলাম সেই একই প্রশ্নে আপনার কাছে আসতে চাই। যেহেতু আপনারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, আমরা যেটি লক্ষ্য করি আসলে যখন বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের, বিএনপির নেতারা যখন কথা বলেন তখন সরকারের বিষেধাগার করেন, আওয়ামী লীগ নেতারা যখন কথা বলেন বেশিরভাগ অংশ জুড়েই বিএনপির অতীত এবং সামনের বিএনপির এখনকার সাংগঠনিক অবস্থা, মানে বিএনপি নিয়ে বেশিরভাগ একটা অংশ থাকে। মানে রাজনীতিটা আসলে হচ্ছেটা কি নিয়ে? মানে এটা কি বিপক্ষ দল নিয়ে হচ্ছে? মানে জনগণ আসলে কোথায় থাকছে রাজনীতিতে? না, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে নিউজ 24 এর দর্শক যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসলে রাজনীতিটাই হচ্ছে তো মানুষের জন্য, দেশের জন্য, এবং যদি কোন রাজনৈতিক দল মানুষ এবং দেশের প্রতিনিধিত্ব করতে না পারে, অর্থাৎ মানুষের মনোজগৎ পাঠ করতে না পারে, সে রাজনৈতিক দল কিন্তু আখেরে দীর্ঘদিন টিকে থাকতে পারে না। মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে যার রাজনৈতিক দল, সে যেখান থেকে শুরু করুক একটা পর্যায়ে গিয়ে সে একটা অবস্থান তৈরি করতে পারে। অর্থাৎ এখানে রাজনীতির শব্দটা শাব্দিক অর্থে না গিয়ে আমি যদি রাজনীতিকে পারিভাষিক অর্থে নিয়ে যাই, তাহলে সেটা অবশ্যই জনসেবা। সে জায়গায় অবশ্যই প্রতিটা রাজনৈতিক দলের মূল টার্গেট হওয়া উচিত জনগণের ভালো এবং জনগণের বেটার লাইফ কি করে এনশিওর করা যায়। সেটি কতটা হচ্ছে আমিনুল ইসলাম আমিন? হ্যাঁ, আমি খুব ডকুমেন্টারি মনে করি যে আওয়ামী লীগ সে কাজটা যথাযথভাবে করছে। আওয়ামী লীগ যথাযথভাবে করছে বলেই বাংলাদেশের অনেক বিরোধী রাজনৈতিক দল প্রতিনিয়ত যে অভিযোগগুলো উত্থাপন করছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অথবা বেকারত্ব, এগুলো নেই সেটা আমি দাবি করব না, কিন্তু পাশাপাশি আপনি যদি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন, বিশেষ করে কোভিড কালীন সময়ে, তাহলে আমি যদি দেখি যে ব্রিটিশ এয়ারওয়েজের মতো একটা লাভজনক প্রতিষ্ঠানে সেখানে কিন্তু 30% বেশি কর্মী ছাঁটাই হয়েছে। আমি যদি একবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেখানে এয়ার ইন্ডিয়া তাদের এয়ারলাইন্সকে বেসরকারি খাতে ছেড়ে দিতে হয়েছে লোকসানের কারণে। এগুলো সব কোভিড এর রেজাল্ট। আমরা কিন্তু ভিন গ্রহের কোনো মানুষ নই, এবং সেগুলো যদি আপনি এক জায়গায় এনে একটি ফ্রেমে দাঁড় করান, তাহলে দেখবেন এখানে এই সরকার মানুষের জন্য কাজ করছে বলেই প্রতিটি পরতে পরতে তাদের সাফল্য। হ্যাঁ, ব্যর্থতা কি নেই? অবশ্যই আছে। মানুষের সফলতা ব্যর্থতা মিলিয়ে মানুষের জীবন। কিন্তু যদি আওয়ামী লীগটাকে আপনি গত 13 বছরের শাসনটাকে দেখেন, আমি ডকুমেন্টারি প্রমাণ করতে পারবো, যদিও বা সেই সময়টা আপনি আমাকে দিবেন না, যে আওয়ামী লীগের সাফল্যের হার অনেক বেশি বলেই গত 13 বছরে বাংলা পৃথিবীতে অর্থনীতির যতটুকু সূচক আছে, সামাজিকের যতটুকু সুযোগ আছে, প্রত্যেকটা সূচকে একটা বিষয় একটু জিজ্ঞেস করে আমিনুল ইসলাম আমিন, যখন ধরেন আপনি ধরেন আপনার দলের শীর্ষস্থানীয়, আমি নাম বলতে চাই না, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেন আপনার দলের শীর্ষস্থানীয় নেতারা যখন বক্তব্য দেন, সেই বক্তব্যের কতটুকু অংশ জুড়ে আসলে সাধারণ মানুষের বিষয়গুলো থাকে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো থাকে, আর কত অংশ জুড়ে বিপক্ষ দলের বিষয়গুলো থাকে? আমরা প্রতিটি স্টেপসে কাজ করে যাচ্ছি বলে আপনি দেখেন আজকে এখানে যারা, আপনি নিশ্চয়ই আধুনিক একজন মানুষ, দুনিয়াদারির খবর রাখেন, যে এক সময় যেই শিপমেন্টের ভাড়া ছিল $4,000, সে আজকে $16,000। এর পরেই কিন্তু আমাদের দেশের মানুষ যেভাবে দ্রব্যমূল্য বাড়ার দরকার ছিল, হ্যাঁ দ্রব্যমূল্য বাড়ছে, মানুষের কষ্ট হচ্ছে, কষ্ট লাঘব করার জন্য কিন্তু আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সরকার প্রাণান্তক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি জেলা শহরগুলিতে টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা, নিয়ন্ত্রণ প্রচেষ্টা অব্যাহত আছে। তারপরে মানুষের কষ্টটা অনুধাবন করছি বলে তো আমরা কাজগুলো করছি। পাশাপাশি একটা রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে তো মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের আছে। ধরেন যে রাজনৈতিক দলটি একেবারে পুরোপুরি একটা বন্দুকের নলের মুখে রাষ্ট্র ক্ষমতা জবরদস্তি দখল করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল, এবং এখনো তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিল, তাদেরকে লালন পালন করছে, তাদের ব্যাপারে মানুষকে সচেতন করা এটাও তো রাজনীতির একটা পার্ট। আমি মনে করি আওয়ামী লীগ নেতৃত্ব সেই কাজটি করছে। অনেক ধন্যবাদ। আজিজুল বারী হেলাল, জনগণ কোথায় আপনাদের রাজনীতিতে? বেশিরভাগ বক্তব্য জুড়ে আসলে সরকারের বিষেধাগার লক্ষ্য করা যায়।
জনগণকে কতটা, আপনারা দীর্ঘদিন ধরে বলে আসছেন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন, সেই জনগণকে আসলেই কতটা সঙ্গে পাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি এই গণতন্ত্র অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি দুইজন বক্তার বক্তৃতা শুনছিলাম। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য দীর্ঘ 12 বছর 14 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে এবং জনগণ আমাদের সাথে সম্পৃক্ত আছে। এটার একটা বড় প্রমাণ হলো যে বিএনপির যে কোনো জনসভাকে পুলিশ আপনার ভন্ডুল করতে যে পরিমাণ ব্যস্ত থাকে। আপনি দেখেন যে সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সহিংসতা হলো কুমিল্লার পরে চৌমুহনী এবং আপনার চাঁদপুরে, সেখানে কয়েকটি মন্দির ভাঙচুর করা হলো, পুলিশ নিষ্ক্রিয়ভাবে এবং প্রশাসন শৈথিল্য দেখালো। কিন্তু বিএনপিকে দমন করতে, বিএনপির মিছিল মিটিংকে দমন করতে পুলিশের কোনো শৈথিল্যর কারণ নেই। অর্থাৎ আওয়ামী লীগ আজকে প্রশাসনের উপর নির্ভর করে প্রশাসনকে অবৈধভাবে কাজে লাগিয়ে তারা আজকে আপনার ক্ষমতায় টিকে আছে। জনগণের সাথে বিএনপির সংযোগ আছে বিধায় আজকে যদি বাংলাদেশের বেগম খালেদা জিয়া একটি জনসভার ডাক দেন এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একটি জনসভার ডাক দেয়, তাহলে জনসভায় মানুষের উপস্থিতি দেখে আপনি প্রমাণ পাবেন যে বাংলাদেশে মানুষ বিএনপির সাথে সম্পৃক্ত আছে কি নেই। আপনি দেখেন একটা বিষয় একটু বলি, সেটি হচ্ছে যে ধরেন পুলিশের তো একটা বড় কাজ জানমালের নিরাপত্তা রক্ষা করা এবং বিশৃঙ্খল হলে নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে, এই জায়গায় নিশ্চয়ই আপনি বলবেন অবশ্যই। আর 2 নম্বর, আপনি যেটা বলছেন যে মানে বক্তব্যের একটা বড় অংশ জুড়ে, আমি এই প্রসঙ্গটা বারবার আনছি কেন, বক্তব্যের একটা বড় অংশ জুড়েই দেখা গেল যে সরকার কি করলো সেই বিষয়গুলো থাকে। আপনাদের কতগুলো আন্দোলনে মানে সাধারণ মানুষের সাহায্য সংশ্লিষ্ট বিষয় থাকে। এখন যেমন দ্রব্যমূল্যের বিষয়টা সামনে আসছে, এরকম কয়টা বিষয় নিয়ে আপনারা আসলে আন্দোলন করতে পেরেছেন বিগত? দেখেন, আপনি আজকেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আমরা গত 1 সপ্তাহ ধরে সংগ্রাম করছি এবং বিভিন্ন রকম আন্দোলন করছি। আজকেও আমাদের একটি ফ্রন্ট অর্গানাইজেশন জাতীয়তাবাদী ছাত্র দল, তারা প্রেস ক্লাবের সামনে আপনার এই দ্রব্যমূল্যের জন্য প্রোগ্রাম করেছে। বিএনপি আপনার সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটা আপনার র্যালি বের করবে। সেই র্যালিতে আপনারা জানেন যে কিভাবে আপনার কিভাবে সেই র্যালিটাকে ভন্ডুল করে দেয়া হলো এবং জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির জন্য এবং আপনার গণতন্ত্র যে সংকট, মানুষের নিরাপত্তার যে সংকট, এই সংকটের জন্য বিএনপি রাজপথে গত 12টি বছর আমরা কিন্তু 12টি বছর আমরা কিন্তু ফখরুদ্দিন মইনুদ্দিন থেকে শুরু করে এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু বিএনপি একমাত্র রাজনৈতিক দল, তারা বহু চড়াই উত্তরায় পার করে এখনো আমরা আন্দোলনের মাঠে আছি। আমাদের বহু নেতা কর্মীকে ডিসঅ্যাপিয়ার করা হয়েছে। কিছুক্ষণ আগে আমিনুল ইসলাম আমিন বলছিলেন তারা জনগণের সঙ্গে আছে, জনগণের জন্য যথাযথ দায়িত্ব তারা পালন করে যাচ্ছে, জনসেবা করে যাচ্ছে। আপনাদের সঙ্গে জনগণ কতটা আছে? জনগণ যদি আপনাদের সঙ্গেই থাকে তাহলে মানে আন্দোলনগুলো কতটা সফল হচ্ছে বলে আপনার মনে হয়? যে আন্দোলনের ডাক আপনারা দীর্ঘদিন ধরে দিচ্ছেন, বড় আন্দোলন আসছে। তো এইরকম জিনিসটা যে আপনি আজকে ঘোষণা দিলেন, কালকে সরকার পতন হয়ে গেল, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আওয়ামী লীগও 21 বছর ক্ষমতার বাইরে ছিল, 21 বছর তারা তো আর হঠাৎ করে ক্ষমতা আসতে পারেনি। আমরা 12টি বছর এই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি এবং জনগণ আমাদের সাথে আছে বিধায় কিন্তু আজকে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পায়। আওয়ামী লীগের অধীনে আপনি দেখেন 14 সালের এবং 18 সালের 2টি নির্বাচন, একটি ভোটারবিহীন আর একটি হলো আপনার দিনের ভোট রাতে করছে। এই দুইটা জায়গায় আপনাদের দায় নাই? এই যে বারবার এই বিষয়টা আসে 2014 সাল 2018 সাল নির্বাচন, আপনাদের কোনো দায় নেই এরকম নির্বাচনের জন্য? আপনাদের কোনো দায় আছে কিনা এরকম নির্বাচন হতে পারলো দেশে? আমাদের দায় কি? আপনি রাষ্ট্রীয় মেশিনারিজ গুলো সমস্ত আওয়ামী লীগ ব্যবহার করবে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় ল এনফোর্সিং এজেন্সিস কে আপনি যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে আমি বলছি এই জায়গায় আপনাদের কোনো দায় আপনি দেখেন? বিরোধী দলের উপর আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, অসংখ্য নেতাকর্মী ঘর ছাড়া হয়েছে, লক্ষ লক্ষ মামলা দায়ের করা হয়েছে, আপনার লক্ষ লক্ষ নেতাকর্মীর মামলা দায়ের করা হয়েছে এবং আমরা এখনো লড়ছি, আমরা এখনো আন্দোলন করছি। এখানে অনেক রাজনৈতিক সংগঠন আছে। আজকে আওয়ামী লীগের সেক্রেটারি বলেছে একটি কথা যে আওয়ামী লীগের বিকল্প বিএনপি না। আসলে আওয়ামী লীগ কি তার বিকল্প শক্তি খুঁজছে?
যে আওয়ামী লীগ কি নিজেকে ব্যর্থ মনে করে, যে তাদের বিকল্প শক্তি খুঁজছে? মনে রাখবেন যে বিএনপি কারো বিকল্প শক্তি না, বিএনপি বাংলাদেশের মূলধারা রাজনীতি করে। এই জায়গাটা একটু ছোট্ট করে আমিনুল ইসলাম আমিন যদি একটু বলেন, যে প্রসঙ্গ শেষে আজিজুল বারী হেলাল বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের বিকল্প হতে পারছে না, জনগণ তাই মনে করে। এটা তো জনাব আজিজুল বারী হেলাল একটা নেগেটিভ ব্যাখ্যা করলেন। আমি বলিনি, এটা মহাসচিব বলে, ওনার সেক্রেটারি বলেছে। জি আমি সেটা বলছি যে এটা তো মানুষ কখন আওয়ামী লীগের বাইরে আরেকজনকে বেছে নিবে, তার মানে তো এটা নেগেটিভ কিছু না। অর্থাৎ আওয়ামী লীগ যদি ফেল করে তাহলে আরেকটা দলকে বেছে নিতে পারে। অর্থাৎ কাদের ভাই এটাই বুঝিয়েছেন দীর্ঘ কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি তাদেরকে মানুষের কাছে সে জায়গায় পৌঁছাতে পারেনি, এবং বিএনপি যে সে জায়গায় পৌঁছাতে পারেনি এটা তো জনাব আজিজুল বারী হেলালের বক্তব্যের মতো স্পষ্ট। যেমন উনি বলেছেন যে আমরা কি করব, সরকার যেভাবে করে, কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত থাকলে না আমরা আন্দোলনে কিন্তু ব্যর্থ হয় না। তার সবচেয়ে বড় প্রমাণ 96 এর 15 ফেব্রুয়ারি যখন বিএনপি একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল, তখন আওয়ামী লীগ মানুষকে বুঝাতে সক্ষম হয়েছিল যে এই নির্বাচন প্রক্রিয়া ঠিক নয় এবং বিএনপির শেকড় ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে। তখন মানুষ আওয়ামী লীগের পাগল, তুই এই কাজটা করলি কেন? বলেই নামে এসেছিল বলেই বিএনপিকে কি করবি তুই মানতে হয়েছে, বাধ্য হয়েছিল। সুতরাং আমি পার্সোনালি মনে করি যে এবং আজিজুল বারী হেলাল যেমনটি বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি মিছিল, দেখুন আজকে এই যে শুধু দায় এড়ানোর সংস্কৃতি বাদ দিতে হবে। বিএনপি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে একটি রাজনৈতিক দল শুধু গঠন করেনি, তারা স্বাধীনতার পরে বাংলাদেশের সংবিধানে বঙ্গবন্ধু যেটা লিখেছিলেন যে ধর্মভিত্তিক কোন রাজনীতি এদেশে চলবে না, সেইটাকে বাদ দিয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলিকে দেশে শুধু অনুমোদন করেনি, তাদেরকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধে ধর্ম বাঁচানোর কথা বলে যারা আমাদের মা বোনদের হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, সেই অপরাধীদেরকে মন্ত্রিত্ব দিয়েছিল। সুতরাং তারা যদি এখন অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে, তারা যদি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, এটা মানুষ বিশ্বাস করবে না, কারণ তাদের জন্মই তো সাম্প্রদায়িকতা দিয়ে। এই বাস্তবতাটা আমি মনে করি বিএনপি যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবে তাদের রাজনীতির জন্য সেটা মঙ্গলজনক। অনেক ধন্যবাদ। আমি একটু তাদের রাজনীতির জন্য ভালো কি খারাপ হবে সেটা আমার বলার বিষয় নয়, এটা তাদের সিদ্ধান্তের বিষয়। বাট আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটা তাদেরই এই সিদ্ধান্তটা নিতে হবে, যে সেই সিদ্ধান্ত না নিয়ে নিজেদের। অনেক ধন্যবাদ। আমি আমিনুল ইসলাম আমিন, অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য স্পষ্ট। আমি একটু শরীফুজ্জামান শরীফ আসতে চাই। শরীফুজ্জামান শরীফ, দুই দলের নেতাদের কথা আপনি শুনলেন। আমিনুল ইসলাম আমিন, আজিজুল বারী হেলাল দুইজনই বলেছেন, দুইজনই দাবি করেছেন যে দেশের জনগণ তাদের সঙ্গে আছে এবং তারা যথাযথ দায়িত্ব পালন করছেন জনগণকে সঙ্গে নিয়ে। আপনি আসলে জনগণকে কোথায় দেখেন রাজনীতিতে, শরীফুজ্জামান শরীফ? আপনার প্রশ্নটা বুঝতে পারেন? দুই দলের দুই নেতার কথা তো আপনি শুনলেন, আমিনুল ইসলাম আমিন, আজিজুল বারী হেলাল দুইজনই দাবি করলেন যে জনগণ তাদের সঙ্গে আছেন। আপনি আসলে জনগণের মানে সম্পৃক্ততা বাংলাদেশের রাজনীতিতে কতটা দেখেন, উপস্থিতি কতটা দেখেন, আগ্রহ কতটা দেখেন এখন? আমাদের দেশের মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন, তবে রাজনৈতিকভাবে সংগঠিত না। তাদেরকে সংগঠিত করার কাজে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা মেন্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে একটা দলের প্রতি মানুষের কোন দলের প্রতি সমর্থনটা কেমন আছে এর ইন্ডিকেটরটা হলো তার মিছিল মিটিং এ কত মানুষ অংশগ্রহণ করছে তা নয়, সেটি এখন বেশি হচ্ছে কিনা, মানে সেটি এখন দেখানোর চেষ্টা আছে কিনা। মিছিল মিটিং এ অংশগ্রহণটা মুখ্য না, সেখানে নানা কারণে মানুষ অংশগ্রহণ করতে পারে, আবার নানা কারণে অংশগ্রহণ নাও করতে পারে। এর একটা ইন্ডিকেটর হচ্ছে একটা নির্বাচন, এবং নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অংশগ্রহণ সমর্থনটা এটি স্পষ্ট হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের এখানে বেসিক যে জায়গা, ডেমোক্রেসির বেসিক এই জায়গাটিতে আমরা প্রশ্নের ঊর্ধ্বে এই রকমের অ্যাকশনের দিকে যেতে পারিনি। আমাদের এখানে ভোটগুলো কেয়ারটেকারের সরকারের অধীনে যখন নির্বাচন হয়েছে, তার মাত্র 4টে নির্বাচন, তার বাইরে বিশেষ করে 90 সালের পরের কথা আমি বলছি, তার পরের যে নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলো কোনো কোনো জায়গায় মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এবং যে রাজনৈতিক দল বিজয়ী হয়েছেন তারা তাদের মতন করে ব্যাখ্যা করেছেন। আপনার এখানে এই ব্যাখ্যার ভেতর থেকে মানুষকে সন্তুষ্ট করা যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের যে সংকটের কথাটি আমি বললাম, আমরা এখানে 4 জনও যদি একমত হই যে মানুষের কোনো সমস্যা নেই, আসলে সেটি না।
আমরা সংকটটা দেখছি না, মানুষের বিক্ষোভ দেখছি না, কিন্তু তাদের ভেতরে যে ক্ষোভ আছে সেটি আমরা অনুধাবন করতে পারছি না। আপনি ঠিক এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ, আমি শরীফ শরীফ আমি যে পয়েন্টটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, আমি পয়েন্টটা বুঝতে পারছেন যে প্রধান দুই যে রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি, তাদের রাজনীতিতে আপনি মানে মানুষের অংশগ্রহণ বলেন, আগ্রহ বলেন, সম্পৃক্ততা বলেন, কতটা আপনি দেখছেন আসলেই কতটা আগ্রহ? জি জি। প্রথম জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ পাওয়ার পার্টি, রুলিং পার্টি, সমস্ত মানুষই তো তাদের সঙ্গে। আমরা যদি ভোটগুলো দেখি, আপনি দেখতে পাচ্ছেন যে তাদের মিছিলগুলো বিশাল বিশাল মিছিল হচ্ছে, তারা সম্প্রীতি সমাবেশ যেদিন করছেন ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে। আবার ওই যে জায়গাগুলোর কথা আমরা আলোচনায় আনলাম, রংপুরের কথা আমরা বলছি, নোয়াখালীর কথা বলছি, কুমিল্লার কথা বলছি, আমি নিজে সেই জায়গাগুলো ঘুরে এসেছি। মানুষ যখন আক্রান্ত হচ্ছে কেউ তার পাশে দাঁড়াচ্ছে। আমরা বিএনপির কথা বলছি, বিএনপি প্রতিদিন সংবাদ সম্মেলন করছে, আবার বিএনপি যখন মিছিলটা করতে যাচ্ছে আপনি তাকে মিছিলটা করতে দিচ্ছেন। অর্থাৎ মানুষের অংশগ্রহণ, অর্থাৎ সভা সমাবেশে উপস্থিতির ভেতর থেকে মানুষের অংশগ্রহণ যদি আপনি কাউন্ট করতে চান বা সেটিকে যদি আপনি তুলে ধরতে চান, তাহলে সেই সুযোগটি তো আপনি সবাইকে দিচ্ছেন না। মানুষ কোন রাজনৈতিক দলের সাথে কে আছে এটি দেখানোর জন্য যে ধরনের স্পেস দরকার, যে ধরনের এনভায়রনমেন্ট দরকার, সেটি তো আমি এখানে এনশিওর করতে পারছি না। আমরা কেউকে কথা বলার সুযোগ দিচ্ছি, সভা করার সুযোগ দিচ্ছি, কেউকে দিচ্ছি না। সুতরাং এই রকমের একটা যদি বৈষম্যমূলক ব্যবস্থা থাকে, তাহলে আপনি এই জায়গাটায় কাউন্ট করতে পারবেন না যে কার সাথে মানুষ আছে কার সাথে নেই। জি, মানে আপনি বলছেন যে মানে দুই দল দাবি করলেও মানদণ্ড নেই, আসলে জনগণ কাদের সঙ্গে আছে। আপনি জনগণ, প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে তো জনগণ আছে, তার নেতাকর্মী সমর্থকরা আছে, কিন্তু এই জায়গাটিতে সামগ্রিকভাবে এই দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষের পার্টিসিপেশন কার সাথে কতটুকু আছে এটি নির্ধারিত হয় ভোটের মাধ্যমে। কিন্তু আমাদের এখানে কি সেই ভোটের পরিবেশটা বা মানুষকে সেই সুযোগটিকে আমরা দিচ্ছি? সেই সুযোগটা দিচ্ছি না। যদি নাও দিয়ে থাকি, তারপরেও রাজনৈতিক দলগুলো তার সাথে মানুষ থাকুক বা না থাকুক, মানুষের সংকটকে সে উপেক্ষা করতে পারে না। আমরা কতগুলো ভুল আমাদের ছিল। 90 সালের আগে আমাদের এখানে শ্রেণী পেশার একটা বড় আন্দোলন হয়েছিল। স্কপের 5 দফা, ছাত্র সংঘের 10 দফা, কৃষক ক্ষেত মজুরের 17 দফা, নারী সমাজের 11 দফা। কিন্তু আমরা দেখা গেল 90-এর আগে এসে আমরা সেখানে 1 দফার আন্দোলনে চলে গেলাম, শুধুমাত্র এরশাদের পতন। এবং তারপরে আমাদের দেখা গেল মানুষের সেই যে মৌলিক সংকট, সেই মৌলিক সংকটটা দূর হলো না, মানুষের মৌলিক সংকটটা রয়ে গেল। আমি মনে করি আমাদের পার্টির পক্ষ থেকে, আমরা আমাদের দল মনে করে আপনাকে গণতন্ত্রের জন্য লড়াই যেমন করতে হবে, একই সাথে মানুষের অধিকারের লড়াইটাও আপনাকে করতে হবে। জি, অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আজিজুল ভাই হেলাল, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। তার আগে শরীফুজ্জামান শরীফ, অনেক ধন্যবাদ। আমি নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে আসবো। আমি ভোট প্রসঙ্গে আসবো। আপনি ভোট এক জায়গায় বলেছেন, ভোটের জায়গাটা ভোটের রাজনীতি। আজিজুল ভাই হেলাল, ছোট্ট করে যদি একটু বলেন, জনগণ যদি আসলে আপনাদের সঙ্গে সম্পৃক্ত থাকে সেই পরিমাণে, তাহলে আসলেই কি আন্দোলন ঠেকানো সম্ভব কিনা? দেখেন, আওয়ামী লীগ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মিটিং করলো, আমরাও একটা মিটিং করতে চাইলাম। আওয়ামী লীগ সারা ঢাকা শহরে আপনার সম্প্রীতির মিছিল কয়েকজনকে নিয়ে করলো। শরীফ ভাই যেটা বললেন যে তাদের মিছিলে লোক হয়, আমি শরীফ ভাইয়ের কথার সাথে একমত না। তাদের মিছিলে গুটি কয়েক লোক যারা বাংলাদেশের লুটতরাজ করে আজকে বড় লোক হয়েছেন, রাষ্ট্রীয় কোষাগার লুণ্ঠন করে, এরকম কিছু লোক। সাধারণ জনগণ আওয়ামী লীগের মিছিল মিটিং এ থাকে না, আওয়ামী লীগের ওই র্যালিতে থাকে না। আমরাও একটা র্যালি করতে চাইছিলাম, আমাদের সেই র্যালি কিন্তু পুলিশ করতে দেয়নি। তারপরেও আমরা যে র্যালিটা পার্টি অফিসের সামনে সমাবেশটা করেছিলাম, সেখানে পুলিশের বাধা। অর্থাৎ রাষ্ট্রীয় মেশিনারিজ গুলো, রাষ্ট্রীয় ল এনফোর্সিং এজেন্সিস গুলো যদি সরকার যাচ্ছে তা ব্যবহার করে জনগণের উপর চেপে বসে, তাহলে তো আপনি জনগণকে কথা বলার সেই স্পেসটা দিলেন না। না, আজিজুল হেলাল, কোন রকম মানদণ্ড আপনার আছে কিনা, আপনাদের দলের আছে কিনা, যেটাতে আপনারা বুঝতে পারছেন যে জনগণ আপনাদের সঙ্গে আছে? অবশ্যই আপনি দেখেন, আমাদের যে কোনো সমাবেশে যে পরিমাণ লোকের আবির্ভাব হয়, যে কোনো লোকের সমাবেশ হয়, এবং আমাদের সাথে জনগণ আছে বিধায় কিন্তু আজকে একটি বর্তমান আওয়ামী লীগ নেত্রী আপনার একটি সুষ্ঠু নির্বাচন বা নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে।
এজন্য তিনি দেখেন ল এনফোর্সিং এজেন্সিকে যাচ্ছে তা ভাবে জি, ব্যবহার আমরা ভোট করছে। প্রসঙ্গে আসবো, নির্বাচন প্রসঙ্গে আসবো। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। আজিজুল বারী হেলাল, আমিনুল ইসলাম আমিন, শরীফুজ্জামান শরীফ, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন, নিশ্চয়ই বিরতির পরে আপনাদের সঙ্গে পাচ্ছি গণতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন আমিনুল ইসলাম আমিন, উপপ্রচার সম্পাদক আওয়ামী লীগ, আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন শরীফুজ্জামান শরীফ, সিপিবি নেতা। আপনাদের তিনজনকে আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা একটু ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে, সে বিষয়ে কথা বলতে চাই। আমিনুল ইসলাম আমিন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্বিতীয় দফা অনুষ্ঠিত হতে যাচ্ছে, প্রচার প্রচারণা চলছে, এবং যেটি উদ্বেগের বিষয়, বিভিন্ন জায়গায় আমরা সহিংসতার খবর আসছে, সহিংসতা হচ্ছে, মারাও যাচ্ছে। এত সহিংসতা কেন, যেখানে প্রধান বিরোধী দল এই নির্বাচনের মাঠে নেই? আওয়ামী লীগই বিভিন্ন জায়গায় সহিংসতার খবর আসছে গণমাধ্যমে। কারণ কি আপনারা খুঁজে পেয়েছেন কিনা? আমিনুল ইসলাম আমিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আচ্ছা, আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনাকে দিয়ে শুরু করি এই প্রসঙ্গ। শরীফুজ্জামান শরীফ, নিশ্চয়ই ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে, এবং সেই জায়গায় মানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে ধরা হচ্ছে, যদিও দলের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতার অবলম্বন করা হচ্ছে যাতে করে কোনো জায়গায় বিদ্রোহী প্রার্থী না থাকে। তারপরেও বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, এবং সেটির বেশিরভাগই ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যেই। মানে কারণ আসলে কি দেখেন এখানে সহিংসতার মূল কারণগুলো কি? সহিংসতার একটা বড় কারণ, এখানে যারা নমিনেশন পেয়েছেন তারা যে কোনো ভাবে চেয়ারম্যান হতে চান। আমাদের বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটা এখন এমন জায়গায় চলে গেছে যে এই নির্বাচনটা হয় আসলে প্রান্তে না, এটা হয় কেন্দ্রে। কোনোভাবে বিশেষ করে ক্ষমতাসীনদের মার্কা পাওয়ার পর যারা এলাকায় ফিরে যান তারা চান কেউ যাতে আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে, এবং এই প্রবণতাটা ক্রমশই বাড়ছে। তারা নির্বাচন ফেস করতে চাইছেন। দ্বিতীয়ত হচ্ছে, এই জায়গাগুলোতে যারা নৌকা নিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে তারা নৌকার যে একটা বাড়তি ক্ষমতা সেটি প্রয়োগ করছে, প্রশাসন তাদেরকে সমীহ করছে, এবং যে জায়গাগুলোতে অন্য প্রার্থীরা নির্বাচন করছেন দেখা যাচ্ছে যে সেখানে আওয়ামী লীগ, বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দলটি বিরোধী বিএনপি, নির্বাচন বয়কট করেছে। ফলে অন্যান্য দলগুলো, যেমন আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কিছু প্রার্থী আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে স্বাভাবিকভাবে আমাদেরকেও কাজ করতে দেওয়া হচ্ছে না। গত কয়েকদিন আগে পত্রিকায় নিউজ এসেছে, আমাদের রাজশাহীর বাগমারাতে, সেখানে একটা ইউনিয়ন পরিষদে আমাদের একজন চেয়ারম্যান আছেন, আমাদের পার্টির নেতা, সেখানে সমস্ত ভোটারদেরকে ডেকে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি এটি লাইভও হয়েছে, তিনি বলেছেন যে এই ইউনিয়নের হিন্দু ভোটার যারা আছেন তারা খবরদার নৌকার বাইরে ভোট দিতে যদি যান, আমরা মশলা তৈরি করে রেখেছি, সেই মশলা প্রয়োগ করা হবে। গাইবান্ধাতে সেখানে আমাদের বেশ কয়েকজন ক্যান্ডিডেট আছে এবং তারা বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী, সেখানেও আমাদেরকে এরকমের বিভিন্ন জায়গায় আছে। অর্থাৎ প্রশাসন যেখানে সরকারি দলকে সহযোগিতা করছে, এবং আপনি এখন জানেন যে আমাদের প্রশাসন মানে সহিংসতা হওয়ার কারণ, সহিংসতায় লিপ্ত, ধরেন একটা হচ্ছে যে শরীফুজ্জামান শরীফ, একটা হচ্ছে যে ধরেন এখন তো একরকম বলাই হয় যে একটা হচ্ছে প্রধান বিরোধী দল এই নির্বাচনে নেই, তারপরে হচ্ছে যে আপনি যে মূল প্রার্থী তিনি নৌকা প্রতীক পেয়েছেন, তারপরও কেন তাকে প্রতিপক্ষ প্রার্থীকে তার সঙ্গে সহিংসতায় জড়াতে হবে? মাঠ কি একেবারে ফাঁকা করা দরকার? আচ্ছা, না, আপনি যদি নির্বাচনের পরিবেশটা দেখেন, যেখানে নৌকা প্রতীক নেওয়ার পরেও তিনি মনে করছেন তিনি নির্বাচনে জিততে পারবেন না। এর আগেও আপনার একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম, আমার নিজের ইউনিয়ন পরিষদ, সেখানে আওয়ামী লীগ যাকে নমিনেশন দিয়েছেন নৌকা মার্কা নিয়ে, তিনি হেরে গেছেন, এবং যিনি বিজয়ী হয়েছেন তিনিও আওয়ামী লীগ করেন, এবং তিনি একসময় চেয়ারম্যান ছিলেন। এবং তিনি যে বিজয়ী হয়েছেন, এটি কিন্তু তিনি যুদ্ধ করতে হয়েছে, তাকে ফাইট করতে হয়েছে আওয়ামী লীগের যিনি নমিনেশন পেয়েছেন তার কর্মীদের। অর্থাৎ যারা নৌকা মার্কা নিয়ে যাচ্ছেন সেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, এটি ভোট থেকেও যেমন প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, একই সাথে প্রশাসন নানাভাবে চেষ্টা করছে, যেহেতু
আওয়ামী লীগ পক্ষে আছে, আওয়ামী লীগের প্রার্থীকে কোনো না কোনো ভাবে বিজয়ী করতে হবে। জি শরীফুজ্জামান সাহেব, আগামী 2 তারিখ আপনার আমার দল উপজেলার ইউপি একটি- নির্বাচনে কতটা মাঠে আছে? আপনার দলের কথা একটু জানতে কারা? চাই, মানে আপনারা কতটা ইউপি নির্বাচনে যে আছেন? সমস্ত জায়গায় আমরা ওই যে যেটি বললাম, জি। আমরা বেশ কিছু জায়গায় আমরা প্রার্থী দিয়েছি। বেশ কিছু আমরা জায়গায় বেশ কেন, কিছু মানে সব জায়গায় জায়গায় কেন না? সব জায়গায় এটি তো অস্বীকার করা যাবে না যে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে। আমরা আওয়ামী লীগ বিএনপির মতো আমরা 80-র দশকে আমাদের যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে আমরা সরে এসে আমরা অনেকটা সংকুচিত হয়ে গেছে, এটি তো আর অস্বীকার করা যাবে না। এটার আমি কারণ যদি কি, মানে এখানে এসে আপনারা কি বলি নিজেরা যে সারা উপলব্ধি, দেশে মানে আমাদের কি লক্ষ কি লক্ষ কারণে কর্মী কি আছে, কি সেটা কারণে বললাম। কি কি কারণে এটির পেছনের কারণ কি, মানে আপনারা সংকুচিত হয়ে যাওয়া? একসময় হয়তো দীর্ঘ আলোচনা করা যাবে এবং একটা দুটো কথার ভিতর থেকে এটি জি। শেষ করে ফেলা যাবে না। এর পেছনে জাতীয় রাজনীতির প্রভাব আছে, আন্তর্জাতিক রাজনীতির প্রভাব আছে, অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো আমি 2-4টি কথায় বলতে পারবো না, তবে আমরা চেষ্টা করছি স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দলকে অংশগ্রহণ করার জন্য। আমরা চেষ্টা করছি নানা রকমের শ্রেণী পেশার মানুষের লড়াইয়ের সাথে যেমন নিজেদেরকে যুক্ত করার, একই সাথে নির্বাচন প্রক্রিয়াগুলোর মধ্যেও যেমন 2018 সালের যে নির্বাচন। অনেক সেই ধন্যবাদ নির্বাচনে শরীফুজ্জামান শরীফ। আমি আমাদের আমি বিভিন্ন আমরা জায়গায় আমরা আমরা একটু তরুণদেরকে এই বিষয়ে প্রার্থী আজিজুল বারী হেলালের কথা শুনতে চাই। আজিজুল বারী হেলাল, আপনারা ইউপি নির্বাচন আনুষ্ঠানিকভাবে নেই, কাগজে কলমে নেই, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের সমর্থকরা অংশ নিচ্ছে। মানে এরকম কি হওয়ার কথা ছিল কিনা? মানে বিষয়টা কি এরকম যে আমরা কাগজে কলমে থাকবো না, কিন্তু আসলে আমাদের প্রার্থীরা থাকবে ইউপি নির্বাচনে? আসলে বিষয়টা হলো যে আমি আওয়ামী লীগের যে দ্বন্দ্ব হচ্ছে সেটা শরীফ ভাই একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি আপনার প্রসঙ্গে আসতে চাই, আপনার দলের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আমাদের দল এই স্থানীয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে না, আপনারা এটা জানেন এবং এটা পরিষ্কার। আমি বলতে চাই যে আজকে এই স্থানীয় পরিষদ নির্বাচনকে এইভাবে রাজনীতিকরণ আগে কখনো করা হয়নি। আজিজুল বারী হেলাল, আমি সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছিলাম যে ধরেন আপনারা আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনে নেই, হ্যাঁ, কাগজে কলমে নেই, কিন্তু আপনাদের অনেক প্রার্থী, অনেক সমর্থক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আছে। পরিকল্পনা কি এরকম ছিল কিনা যে কাগজে কলমে আমরা নির্বাচনে থাকবো না, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা নির্বাচনে থাকবো? এরকম কোনো পরিকল্পনা মাঠের রাজনীতি এবং আপনার টেবিলের রাজনীতির মধ্যে আপনি পার্থক্য পাবেনই। মাঠে অনেকে হয়তো মেম্বার ইলেকশন করেছে আমাদের সমর্থকরা, কারণ বিএনপির তো অনেক নেতাকর্মী বিভিন্ন প্রান্তরে আছে, অনেকে মেম্বার ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন করতে পারে। এটা আমার কাছে কোনো তথ্য, আমার কাছে যে তথ্য আছে, আমরা কেউই নির্বাচনে অংশগ্রহণ করছি না, আওয়ামী লীগ একাই নির্বাচনে অংশগ্রহণ করছে। আমার বক্তব্য বলে এখানে যে এই স্থানীয় পরিষদ নির্বাচন, বিশেষ করে ইউপিএ নির্বাচন ছিল আমাদের বাংলাদেশের একটা দীর্ঘদিনের ঐতিহ্য, একটি সুন্দর একটি নির্বাচন এবং উৎসব মুখর পরিবেশে এগুলো হতো। এই নির্বাচনকে প্রথম প্রশ্নবিদ্ধ করে আজকে আওয়ামী লীগের যে দোসর এরশাদ, এই সামরিক শাসন এরশাদ প্রথম ইউপি নির্বাচনকে আপনার পলিটিসাইজ করে গন্ডগোল শুরু হয় 80-র দশক, 90-র দশকে শুরু হয় ইউপি নির্বাচনকে পলিটিসাইজ করা, এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগ এসে এটার কফিনে একদম পেরেক মিলে দিল যে যখন স্থানীয় পরিষদ নির্বাচনে এই মার্কা দেওয়া হলো। কারণ নৌকা মার্কা বাংলাদেশে এতই অজনপ্রিয় ছিল, মানুষের কাছে এতই বিস্ময় ছিল এই নৌকা মার্কা, এই জন্য নৌকা মার্কা না। কিন্তু এই যে দল ভিত্তিক নির্বাচন হয়ে গেল, ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় পর্যায়ে, এই মানে প্রতীক ইউপি নির্বাচনে না যাওয়ার আগে, এই যাওয়ার আগেও তো সহিংসতা হয়েছে। মানে এই থিওরিটাই তো ভুল, আমি তো বলছি থিওরিটাই ভুল। এই স্থানীয় পরিষদ নির্বাচনে আপনার এই মার্কা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিনও কিন্তু স্থানীয় পরিষদ নির্বাচনে বলেছিল যে একজন প্রার্থী তার পদ থেকে পদত্যাগ করতে হবে। আপনার কি মনে হয় যে সহিংসতা যেটি হচ্ছে সেটির মূল কারণ এই যে দলভিত্তিক নির্বাচন স্থানীয় পর্যায়ে? হ্যাঁ, দলভিত্তিক নির্বাচন, এটা তো সাইকোলজিক্যালি রং। না, কিন্তু এর আগেও তো সহিংসতা হয়েছে, দলভিত্তিক নির্বাচন হওয়ার আগেও কিন্তু স্থানীয় পর্যায়ে সহিংসতা অন্য জিনিস। সহিংসতা যে হবে না, পৃথিবীর এমন কোন দেশ দেখাতে পারবেন না নির্বাচনে সহিংসতা হবে না। ছোটখাটো হতেই পারে, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা যে আপনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ, আপনি স্থানীয় পরিষদ, আমাদের মূল যে ভিত্তি ছিল ইউনিয়ন পরিষদ, আমরা ছোটবেলা থেকে দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কখনো রাজনৈতিক ভাবে হয়নি, এটা স্থানীয় যে যত জনপ্রিয় সেভাবে নির্বাচনটা হয়েছে। কিন্তু এরশাদ প্রথমে এটাকে আপনার ধ্বংস করেছে, এরপরে এরশাদের সহযোগী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আজকে আপনারা এই নির্বাচনে না থাকাতে কি ধরনের আপনারা মঈনুদ্দিন সাহেব একই কাজ করে গেছে। আপনারা যে নির্বাচনে নেই তাতে কি লাভ হচ্ছে? স্বতন্ত্র প্রার্থীরা তো আছে। এই সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হবে না এটা জনগণ বিশ্বাস করে। এই সরকারের এই অবৈধ সরকারের অধীনে কখনো কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কারণ জনগণ তাদের সাথে নেই। আপনার 14 সালের নির্বাচনে জনগণ, আপনারা তো উপনির্বাচনগুলোতে ঠিকই অংশ নিচ্ছেন, উপনির্বাচনগুলোতে তো ঠিকই আপনারা আছেন, উপনির্বাচনগুলোতে
এই যে আপনার একা একা নির্বাচন করছে আজকে প্রশাসনের সহযোগিতায়। উপনির্বাচনগুলোতে তো আপনারা মাঠে থাকছেন, উপনির্বাচনগুলোতে তো অংশ নিচ্ছেন। আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে এই সরকারের অধীনে, এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। নির্দলীয় নিরপেক্ষ সরকার না গঠন করে আমরা নির্বাচনে যাব না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমিনুল ইসলাম আমিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এখন? হ্যাঁ, আমি নেটওয়ার্ক প্রবলেমের কারণে জনাব আজিজুল বারী হেলালের সবগুলো আমিনুল ইসলাম আমিন, আমি যেটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে ইউপি নির্বাচনে তো আপনারাই মাঠে, তারপরেও কেন সহিংসতা হচ্ছে এবং এখন দলভিত্তিক নির্বাচন, আপনাদের প্রতীক নিয়ে মাঠে আপনাদের প্রার্থীরা আছে, নিয়ন্ত্রণ কতটা আছে? সহিংসতা কেন খুব বেশি রোধ করা যাচ্ছে না? আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি, একেবারে ক্লিয়ার। জি হ্যাঁ, আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে কি, জনাব আজিজুল বারী হেলাল যে কথাটা বললেন যে নৌকা এত অজনপ্রিয় একটা মার্কা যে মানুষ ভোট দিতে যাবে না, তাহলে নৌকা যদি এত অজনপ্রিয় হয় তাহলে তারা সেখানে পার্টিসিপেট করছেন না কেন? পার্টিসিপেট করলে তো তারা জিতবে, আর জনগণ বারবার তাদের সাথে আছে। এটার প্রমাণটা কি? আমি একটু উদাহরণ আপনাকে দিই। ৬৬ সালে বঙ্গবন্ধু ৬ দফা দেওয়ার পরে আওয়ামী লীগের কোন পুরুষ নেতা ছিল না যাকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি করা যায়। সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অবস্থা এমন দাঁড়িয়েছিল, আমেনা বেগম নামে একজন মহিলাকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও আওয়ামী লীগকে দমানো যায়নি, ৬ দফাকে দমানো যায়নি, কারণ জনগণ আওয়ামী লীগের সাথে ছিল। জনগণ থাকলে ঠিক এরকমটি রেজাল্ট পাওয়া যায়। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। জি, ইউনিয়ন পরিষদ নির্বাচনের এই যে সহিংসতা হচ্ছে সে বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, দলের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে কতটা আছে? আমি বলছি নৌকা প্রতীক দেওয়ার কারণে উনি বলছেন যে এই সহিংসতা, কিন্তু ওনার অবশ্যই মনে থাকা উচিত ৯০-এর দশকে যখন বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতো তখন কোনো প্রতীক ছিল না। তখন কিন্তু ৪-৫ জনের হত্যা ছাড়া কোন ইউপি নির্বাচন কেউ ইউপিতে নির্বাচিত হয়নি, নির্বাচনে হয়নি, এটা বাস্তবতা। এবং পৃথিবীর ডেমোক্রেসি যেখানে এসেছে, যেটাকে বলা হয় ব্রিটেন, সেখানে এবং পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের পার্শ্ববর্তী ভারত, সেখানেও কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলি দলীয় ভিত্তিতে হয়। মূলত নির্বাচনের প্রতীক বরাদ্দটা সহিংসতার কারণ নয়। সহিংসতার কারণ কি হচ্ছে কি, আমরা একটা অসহিষ্ণু সমাজের দিকে ক্রমাগত ধাবিত হচ্ছি, সেখানে দায় সব দলেরই আছে। পাশাপাশি বিএনপি এই নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য নির্বাচনে তারা পার্টিসিপেট না করে সরকার সবকিছু একা করছে এই তাদের অযৌক্তিক দাবিটা এস্টাবলিশ করার জন্য আমি মনে করি সে বিতর্ককে উস্কে দিচ্ছে। আবার যে সহিংসতাগুলো হচ্ছে সেখানে আওয়ামী লীগ প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের কন্ট্রোলটা আনার জন্য, অর্থাৎ শৃঙ্খলার মধ্যে আনার জন্য। যে কারণে আমরা কিছুদিন আগেও আমাদের মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি, যারাই দলের বিরুদ্ধে প্রার্থিতা গ্রহণ করবেন, স্বতন্ত্র প্রার্থী হবেন, বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমি আগেই বলেছি, তারপরেও আমাদের টোটাল, আমরা যারা রাজনীতি করি আমরা সবাই এই সমাজের মানুষ, আমরা ভিন গ্রহের কেউ না। এই সমাজের সর্বক্ষেত্রে একটা অসহিষ্ণু মনোভাব, কিন্তু যেটি হচ্ছে যে ধরেন হলেও জি, এখন তো ইউপি নির্বাচন দলভিত্তিক নির্বাচন, হ্যাঁ, সেখানে দলের তো একটা নিয়ন্ত্রণ থাকা উচিত, সেই নিয়ন্ত্রণটা কি আপনার দল করতে পারছে? সেটি কি একটা দুশ্চিন্তার বিষয় কিনা? না, সেটা দুশ্চিন্তার বিষয় বলেই তো আমাদের দলের সাধারণ সম্পাদক আরো অনেকদিন আগেই বলেছেন, ইভেন কি আমাদের দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে অন্য দলের কাউকে আমাদের দলে আনার দরকার নেই, কিন্তু স্থানীয় পর্যায়ে কেউ কেউ দলে নিজের গ্রুপ ভারী করার জন্য তাদের জায়গা দিচ্ছে। এই মানুষগুলো আজকে বিস্ফোরক, এবং সেই বিস্ফোরকগুলো উপড়ে ফেলার জন্য আওয়ামী লীগ অবশ্যই গণমাধ্যমের একটি লাইন বলি, আপনি যেহেতু প্রসঙ্গ রাখলেন আমি একটু একটা গণমাধ্যমের একটি লাইন বলি, যেটি এসেছে টাকার বিনিময়ে আওয়ামী লীগ কমিটিতে বিএনপি নেতারা। আমি বলছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন গত 3 ধাপের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সেখানে অনেকগুলো প্রথমে মনোনয়ন পাওয়ার পরও যখন আমাদের যাচাই বাছাইতে ধরা পড়লো যে তারা অনুপ্রবেশকারী বা হাইব্রিড অথবা তারা বিভিন্ন ভাবে অভিযুক্ত, তাদেরকে মনোনয়ন বাতিল করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ এখানে কোনোভাবে আপোষ করছে না।
রাজাকারদের ফাইলও কিন্তু আছে ওখানে, রাজাকারদের ফাইলও কিন্তু আছে, পত্রিকা বেরিয়েছে। রাজাকারদের বিরুদ্ধে যখন আওয়ামী লীগের রাজাকারদের ফাইল আওয়ামী লীগের অফিসে আছে, যারা আগে নিজের ইতিহাসটা পাঠ করা দরকার। যারা রাজাকার সম্রাটদেরকে বাংলাদেশের মন্ত্রিত্ব দিয়েছে তারা যদি রাজাকারের বিরুদ্ধে কথা বলে তাহলে মানুষ হাসবে বাড়ি ভাই। হ্যাঁ আজিজুল বাড়ি ভাই, এই হাসে আপনাদের অফিসে আছে সেটা বলছি, আপনাদের নির্বাচনী মনোনয়ন পত্রে রাজাকারদের ফাইলে স্তূপ হয়েছে, এটা আপনাদের অফিস থেকে বলছে। আমি বলছি আমরা তো তাদের কাউকে ছাড় দিচ্ছি না, যখনই প্রমাণিত হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। আমরা তাদের কাউকে নমিনেশন দিচ্ছি না, মন্ত্রিত্ব দিচ্ছে না, যেটা আপনার দল দিয়েছে। সুতরাং বাট এখানে আমি মনে করি যে নাসিরনগর দুইজনকে নমিনেশন দিয়েছেন সাম্প্রদায়িক দাঙ্গা আসামি, ওদের বাতিল করা হয়েছে মনোনয়ন। এটা হচ্ছে আওয়ামী লীগের সাফল্য, যে আওয়ামী লীগ যখনই কেউ দলে অপরাধী হচ্ছে তাকে শেল্টার দিচ্ছে না। আর আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বললেন হেলাল ভাই, 2001 সালের নির্বাচনের পরে শুধু নৌকায় ভোট দেওয়ার কারণে যে হাজার হাজার সংখ্যালঘুদেরকে গণরেপ করা হয়েছিল, একটি মামলা কি কোথায় গ্রহণ করা হয়েছিল? সেটা হয়নি। সুতরাং যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িকতাকে লালন করে তারা আজকে এসে আজিজুল বাড়ি হেলাল, আমরা শেষ করবো। আজিজুল বাড়ি হেলাল, আপনি যদি যোগ করতে চান কিছু। গোবিন্দ প্রামাণিক হিন্দু মহাসভার যে গোবিন্দ প্রামাণিক এবং রানা দাশগুপ্তের বক্তব্যে স্পষ্ট যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সহিংসতার সাথে জড়িত, এবং ছাত্রলীগের কারমাইকেল কলেজের ভিপি তার ফেসবুকের মাধ্যমে এই পীরগঞ্জে জড়িত এবং পীরগঞ্জের জেলেপল্লীতে। জি, আমিনুল ইসলাম আমিন, কি বলবেন আপনার বিরুদ্ধে অভিযোগ? যে এই সহিংসতা প্রমাণিত। উনি শুনেন, আমি বলি গোবিন্দ প্রামাণিক এবং রানা দাশগুপ্ত কি তাদের বক্তব্য দিয়েছেন। আমি একটা সত্যি জেনুইন ইনফরমেশন দিই। এইবার বাংলাদেশে 30,000-এর বেশি পূজা মণ্ডপ হয়েছে এই সরকারের সার্বিক পৃষ্ঠপোষকতায়। পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের মধ্যে 7.5 কোটি হিন্দু, সেখানে 25,000 পূজা মণ্ডপ হয়নি। সুতরাং বুঝতে পারছেন আওয়ামী লীগ বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে কতটুকু ধারণ করে। আর রংপুর কারমাইকেল কলেজে যে ছাত্রলীগ নেতার কথা বললেন, তাকে অনেক আগেই দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তারপরও বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের বিভিন্নভাবে পদ বাগিয়ে নিয়েছে, যখনই প্রমাণিত হচ্ছে তারা সাম্প্রদায়িক কর্মকাণ্ডের সাথে বা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত। এই জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি 32টি আঞ্চলিক কমিটি বাতিল করেছে এবং যারা এরকম উস্কানি দিয়েছে তাদেরকে দল থেকে সাসপেন্ড। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। আমরা আশা করি যে নিশ্চয়ই যারা এর ঘটনার পেছনে জড়িত তাদেরকে নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে, একই সঙ্গে পেছনের হতে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে আর এরকম ঘটনা বাংলাদেশ দেখবে না। অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম আমিন, আজিজুল বাড়ি হেলাল, সরফুজ্জামান শরীফ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। রাত আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, নিশ্চয়ই দেখা অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এই নিউজ 24।